হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প নারী পর্ব ৮, লেখিকা মাহফুজা মনিরা অথবা অল ইন্ডিয়া রুহি। শীত যেন তার সবটুকু নিংড়ে নিংড়ে ঢেলে দিচ্ছে প্রকৃতিতে। হাড়ে হাড়ে কাঁপন টের পাচ্ছে অরণ্য। একটা ভারী কম্বল নিজের শরীরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, তবুও সে কাঁপছে অতসীও। অরণ্য উপায়ন্তর না দেখে অতসীকে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। তাদের মধ্যকার দূরত্ব কমে শূন্যের কোঠায়। দুজনের মাঝ দিয়ে বাতাসও যাচ্ছে কিনা সন্দেহ। অতসী পিটপিট করে চোখ খুলে সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে ফেলে। অরণ্য উদ্বিগ্ন নিয়ে জিজ্ঞেস করে, ঠিক আছো তুমি? চোখ খোলো। অতসী সময় নিয়ে চোখ মেলে। তীব্র লাইটের আলোয় তার চোখ জ্বালা করছে। মাথার ভিতর সূক্ষ্ম এক ধরনের ব্যথা ছড়িয়ে পড়ছে। অতসী জড়ানো দুর্বল গলায় প্রশ্ন ছুড়ে দেয় অরণ্যের পানে, আমরা কোথায়? আমিনের বাসায় আছি। তুমি উঠতে পারবে তো অতসী? তোমার ফ্রেশ হওয়া দরকার। পারবো। অতসী অরণ্যের সহায়তায় ধীরে ধীরে উঠে বসে। অরণ্য অতসীর এক হাত খুব শক্ত করে চেপে ধরে আছে, আরেক হাত দিয়ে অতসীর বাহু আগলে ধরে। অতসী হুট করে লজ্জায় পড়ে যায়। অরণ্যের এভাবে কাছে আসাটা তার ভিতরটা তোলপাড় করে দেয়। ভালোবাসার এক অদ্ভুত দহনে তার শরীর মন পুড়তে শুরু করে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় ভালোবাসার শিহরণ ছড়িয়ে পড়ে। অরণ্য ধরে ধরে অতসীকে বাথরুম পর্যন্ত এগিয়ে দেয়, বলে, বালতিতে গরম পানি আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও। ঠান্ডা পানি একদম লাগাবা না। এমনিতেই শরীরে যে ব্যথা, ঠান্ডা পেলে ব্যথা আরও চেপে ধরবে। যে ঠান্ডা পড়েছে তাতে ঠান্ডা পানি ছোঁয়াটাই বেআইনি। অতসীর কথা শুনে অরণ্য হো হো করে হেসে ফেলল। বেআইনি? পানি ছোঁয়া ইলিগেল হয়? ঠান্ডার সময় ঠান্ডা পানি ছোঁয়া ইলিগেল? ভীষণ অদ্ভুত অদ্ভুত কথা জানো তুমি। যাও ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। অতসী বাথরুমের দরজা বন্ধ করে দিল। অরণ্য রুম থেকে বেরিয়ে গেল। টেবিলে খাবার লাগাতে হবে, রাত কম হয়নি। অতসীকে দ্রুত খাইয়ে ঘুম পাড়াতে হবে। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে, তবে শারীরিক ধকল আছে, মানসিক ধকলটাই বেশি। অতসী খাবার টেবিলে গিয়ে প্রচণ্ড অবাক হয়। গরম গরম গরুর গোস্তের ধোঁয়া, মন নাড়িয়ে দেয় ঘ্রাণ। অতসী অবাক হয়ে বলল, আপনি রান্না করেছেন? সব কিছু স্বামীর দিকে নিতে শিখে গেছে এখনই। বাহ বাহ, আমাকে কি চোখে পড়ে না? পাশ দিয়ে বলে ওঠে আমিন। অতসী ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, আপনি রেঁধেছেন ভাইয়া? আপনি চেয়ারে বসতে বসতে বলল, আমি ব্যাচেলার মানুষ, রান্নাবান্নায় পিএইচডি ডিগ্রি অর্জন করে ফেলেছি। অরণ্য বলল, আমি কিন্তু রাঁধতে পারি না অতসী। আপনার রাঁধতে হবেও বা কিসের জন্য? আমি আছি কি করতে। তবুও রান্নাটা শিখবো ভাবতেছি। নানান সময়ে নানান কাজে দেবে। যেমন এই ধরো তুমি অসুস্থ বা কোথাও গেছো, আমার তখন রেঁধে খেতে হবে না? অতসী হেসে বলল, অসুস্থ হলে ভিন্ন কথা, তবে আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছি না আমি। আমি অরণ্য আর অতসীকে এক নজর দেখে নিয়ে অরণ্যকে বলে, হ্যাঁ, এত দ্রুত তোমরা যেভাবে সহজ হয়ে গেছো, একে অপরের প্রতি যেই মহব্বত দেখাচ্ছ, সরি টু সে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না যে তোমরা মাত্র কদিনের পরিচিত মানুষ। দেখে মনে হচ্ছে কত বছর যাবৎ তোমরা একে অন্যের সাথে থেকে আসছো। অতসী আমিনের কথায় লজ্জামাখা হাসি হাসে। অরণ্য অতসীর দিকে তাকিয়ে বলে, এই জিনিসটা আমরাই বুঝতেছি না। তোকে আর কি বলবো বল, আমি নিজেও কনফিউজড হয়ে আছি। কারো সঙ্গে এত দ্রুত ইজি হওয়া আমার পক্ষে একদম অসম্ভব ছিল। এটা তুই তো ভালো করেই জানিস। আমি তো জানি, আর জানি বলেই আরও বেশি অবাক হচ্ছি। একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে, দ্রুত ফ্রি হয়েছি দুজনে। অনেকে তো বিয়ের পর একে অপরকে চিনতে জানতেই অর্ধেক জীবন পার করে দেয়। এই জন্যই আমি বিয়ে করি না। নিজেকেই তো চিনি না এখনো, অন্যকে জানবো কিভাবে? অরণ্য কিছু বলার জন্য মুখ খুলছিল, তার আগেই অতসী ধমকে ওঠে বলে, কি লাগাইছেন দুজনে? খাওয়ার সময় এত কথা। তারপর অন্যকে উদ্দেশ্য করে আবার বলে, আগে খেয়ে নিন, তারপর গবেষণা করিয়েন। অরণ্য কণ্ঠে দুষ্টুমি রেখা টেনে বলে, বাবা কি ধমক! একদম খাঁটি বউ বউ ফিল হচ্ছে। আমিন বলল, সেম। অরণ্য চোখ রাঙায়, বউটা আমার, তোর না। আমিন হাসে, আমি কখন বললাম এই কথা? শোন, অতসী আমার বউ, তোর ভাবি। অরণ্য প্রথমে আমিনের কথায় পেঁচে পড়ে বলে ফেলে, পর মুহূর্তে আমিনের কথার আসল অর্থ ধরতে পেরে
তড়িঘড়ি করে বলে, না না না, আমার বউ তোর ভাবি। উফ, বন্ধুরা, বিয়ে করে একজন, বউ হয় সবার। আমার বেলায় এসব চলবে না, আমি বিয়ে করছি আমারই বউ। দূর বেটা, তুই পান্তা ভাত, আমরা দুধ ভাত। অতসী তোমার পান্তা ভাত ভালো লাগে নাকি দুধ ভাত ভালো লাগে? অতসী দুষ্টুমির গলায় জবাব দেয়, দুধ আমার একদম পছন্দ না। দুধ দেখলেই বমি আসে। এর চেয়ে পান্তা ভাত পোড়া মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে খাওয়ার অনেক ভালো। অতসীর কথায় আমিনের মুখ বোতা হয়ে যায়। অরণ্য হো হো করে হেসে বলল, এই না হলে আমার বউ? অতসীও হাসি মুখে শাসায়, এবার খান তো, অনেক ফাজলামি হয়েছে। অতসীর কথায় ওরা দুজন চুপচাপ খাওয়ার মনোযোগ দেয়। আজ অনেক দিন পর তৃপ্তি নিয়ে খাওয়া সারে আমিন। এর আগেও খাওয়াতে তৃপ্তি ছিল, তবে আজকে যেন অন্য কিছু ছিল। এই অন্য কিছুটা কি? একটা ফ্যামিলি হয়েছে ওর, এইটাই হবে হয়তো। আমিন ছোটবেলা থেকেই একাকিত্বের সঙ্গে বড় হয়েছে। ওর মা মারা গেছে খুব ছোটবেলায়। মায়ের চেহারাটা ভালো মতো মনে নেই ওর। আর বাবা, সে ছিল সামান্য এক দিনমজুর, যা কামাতো সব নেশার পিছিয়ে ঢালতো। গ্রাম থেকে মাধ্যমিক দিয়ে শহরে এসেছিল আমিন। উদ্দেশ্য ছিল একটা কাজ জোগাড় করা। ঢাকায় আসার তৃতীয় দিন সংবাদ পায় তার বাবা নেশাগ্রস্ত অবস্থায় রাতের অন্ধকারে বাড়ি আসার পথে বড় বটগাছের সঙ্গে বাড়ি খেয়ে মাথা ফাটিয়ে ওখানেই মারা যায়। আমিনের একটু কষ্ট হয়নি এই খবর শোনার পর, উল্টো একটা মুক্তি মুক্তি অনুভূতিতে সিক্ত হয়েছে সে। এতদিন দুটো পেট চালানোর চিন্তা ছিল তার, পিছু টান ছিল, কিন্তু এখন সে মুক্ত। নেই কোনো পিছু টান, নেই কোনো আত্মীয়, নেই কোনো রক্তের টান, আর না আছে কোনো দায়িত্ব। বাবার কবরে মাটি দিয়ে আবার ঢাকায় ফিরে আসে আমিন। ভাগ্য তার এত সুপ্রসন্ন ছিল, কে জানতো সেটা। এক বাড়িতে লজিং মাস্টার হিসেবে উঠে সে। বাড়ির টুকটাক বাঁধার দায়িত্ব আর মালিকের 3 ছেলেমেয়ের পড়ার দায়িত্ব, খেলার দায়িত্ব, এই ছিল আমিনের কাজ। বিনিময়ে 3 বেলা খাওয়া পেয়েছে। মালিকের মহামানবতার কারণে কলেজ পড়ার সুযোগ পেয়েছে। কীভাবে যে মেডিকেল চান্স পেয়ে গেল আমিন, সে এক বিস্ময়। মেডিকেল সিট পাওয়ার ওই বাসা ছেড়ে মেডিকেলে উঠে আমিন। এরপর আর পিছন ঘুরে তাকাতে হয়নি। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ হাসি মুখে তার জন্য অপেক্ষায় ছিল। সব পেয়েও একটা কমতি ছিল আমিনের বুকে। আজ অরণ্য অতসীর সঙ্গে কাটানো মুহূর্তে সেই কমতিটা খানিকটা হলেও কম লেগেছে। আমিন বুঝতে পারে একটা ঘর চাই তার, নিজের বউ, বাচ্চা, পরিবার চাই তার। কিন্তু কাকে তার ঘরে বানাবে? যৌবনে যাকে প্রথম মনে এঁকেছিল সে তো ধোঁয়াশা কেবল, চাইলেও তাকে ছোঁয়া যায় না। তাকে ভেবে ভেবে দিন রাত পার হয়ে আমিনের। তার জায়গাটাও কাউকে দেওয়া যায় না। মেয়েটা আস্ত এক জাদুঘর। নিজের জন্য আমিনের বুকে বিশাল জায়গা বানিয়ে সে গা ঢাকা দিয়েছে সমাজের চাদরে। আর আমিন বুকের মধ্যে থাকা ফাঁকা জায়গায় হাহাকার ডেকে ঢুকে চলছে সবসময়। মেয়েটা কি জানবে তাকে ভালোবেসে কেউ এখনও প্রায় রাতে কাঁদে? জানবে কি মেয়েটা তার জন্য কারো জীবন সত্যিকার অর্থে থমকে আছে? না, জানবে না। আমিন তাকে জানতে দেবে না। আমিনের বুক ফুরিয়ে গভীর কষ্টের এক দীর্ঘশ্বাস বেরিয়ে গেল। অতসী বলল, কয়টা বাজে? অরণ্য ফোনে টাইম দেখে নিয়ে জবাব দেয়, 12:30। এত রাত? জেগে আছেন কেন, ঘুমান। অরণ্য অতসীর দিকে পাশ ফিরে শুলো। ড্রিম লাইটের মৃদু আলোয় অতসীকে লাগছে স্বর্গীয় রহস্যময়ী পড়ি। সে ক্ষণকাল অতসীর দিকে চুপচাপ তাকিয়ে থেকে উত্তর দেয়, ঘুম আসছে না। অতসীর ঘুম আসছিল না। অরণ্যের ঘুম আসছে না শুনে সে লাফিয়ে উঠে বসলো, উৎসুক গলায় বলল, চলুন গল্প করি তাহলে। অরণ্য উঠল, তবে পুরোপুরি ভাবে না। অর্ধেক পিঠ দেওয়ালে লাগিয়ে হেলান দিয়ে বসলো। বলল, বলো, আপনার কোন রং পছন্দ? তেমন কোনো চয়েস নেই। এর আগে তো ভেবে দেখিনি কখনো। এখন ভাবুন, সবারই প্রিয় রং থাকে। আপনার আছে, ভেবে বলুন। অরণ্য পাল্টে প্রশ্ন করলো, তোমার পছন্দের রং কি? আমার আমার তো নীল বেশি ভালো লাগে। তাহলে আমারও নীল পছন্দ। অতসী ভ্রুকুটি করে তাকায়, বলে, এটা কেমন কথা? অরণ্য ইনোসেন্ট গলায় বলল, এখন থেকে তোমার যা পছন্দ আমারও তাই পছন্দ, তাই বুঝি? আমার তো 20 পছন্দ, তাহলে কি আপনার 20 পছন্দ হবে? অরণ্য থতমত খায় অতসীর কথায়। অতসী কিলকিল করে হাসে, নীল কিন্তু বিষাদের রং মিস্টার। ছোট থেকে আমাকে জড়িয়ে সুখের থেকে দুঃখই ছিল বেশি, তাই নীল রংটাই জড়িয়ে গেছে পছন্দের সঙ্গে। তাই নাকি? তাহলে সুখের রং কি লাল? উহ না, লাল হলো বিপদের রং। সুখের রং এক একজনের কাছে এক এক রকম।
আমার কাছে সুখ মানে সাদা। সাদা? সাদা হলো পবিত্র রং। নয়তো কাফনের কাপড় সাদা হলো কেন? কালো? নীলটাও তো হতে পারতো, তাই না? অরণ্য ভ্যাবাচেকে গলায় জবাব দেয়, তাই তো, তাই তো। আল্লাহ আমাদের পাঠান পবিত্রভাবে, নিয়ে যান পবিত্রভাবে। যেহেতু এত রং থাকতে তিনি সাদাকে নির্দেশ করেছেন কাপনের পবিত্র অংশ হওয়ার জন্য, তাতে বোঝা যায় সাদা রং পবিত্র রং। আর পবিত্রতাই সুখ। অপবিত্র জিনিস স্বল্প সময়ের সুখ দেয়। আমি স্বল্প সময়ের সুখ চাই না, আমি চাই দীর্ঘস্থায়ী সুখ, চিরস্থায়ী সুখ। অরণ্য বিমুগ্ধ হয়ে শোনে অতসীর কথা। মেয়েটা এত ভালো ভালো কথা কথা শিখে কোত্থেকে শিখলো? অতসী বলে চলে, আমার যখন খুব ভালো লাগে, খুব সুখ অনুভব হয়, তখন আমি সাদা জামা পরতাম। ভালো কথা, আমার কিন্তু সাদা জামা নেই এখন। সব তো ওই বাসায়। আমার জন্য এক সেট জামা, সাদা জামা এনে দিবেন। একদম সাদা হতে হবে, কোনো রং থাকলে কিন্তু চলবে না, এনে দেব। তোমার কখন কখন সুখ অনুভব হতে অতসী? অতসীর চোখ হঠাৎ জ্বলে ভরে উঠল। সে সময় নিয়ে নাক টেনে জবাব দিল, আমার শেষ যখন সুখ অনুভব হয় তখন আমার বয়স ছিল 7 বছর। আমি স্কুলের প্রতিযোগিতায় বাবাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম। বাবা সেটা পড়ে এত মুগ্ধ হয়েছিল, আমার গালে চুমু খেয়ে বলেছিল, আমার সোনামা। সেদিন এত সুখ সুখ লাগছিল আমার, আমি সারাদিন সাদা ফ্রক পরে ঘুরে বেরিয়েছি। এরপর আর কোনোদিন আমার সুখ অনুভব হয়নি, বুঝলেন? পিয়ার মা আসলো, আমার কপালের সুখ গেল। শেষ চরণটুকু বলতে গিয়ে অতসীর গলা ধরে আসে। সে ঢোক গেলে কান্নাটুকু দমাবার চেষ্টা করে। অরণ্যের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে দ্রুত অতসীর 2 হাত চেপে ধরে বলল, পুরনো কথা ভুলে যাও, বর্তমান নিয়ে ভাবো। ভবিষ্যৎ তোমাকে সুখ দেবে অতসী, কথা দিলাম। অতসীর ঠোঁটে হঠাৎ এক হাসি, কি অদ্ভুত নিখুঁত সেই হাসি তীক্ষ্ণতা। অতসী বিড়বিড় করে স্বগতোক্তি করে, পুরনো দিন ভোলা এত সহজ হয় না। যে যতটুকু করেছে তাকে ততটুকু ফিরিয়ে দেব আমি, অদা নিজের সঙ্গে। অরণ্য অতসীর কথা বুঝতে না পেরে ডাক দেয়, এই অতসী, কি বলছো? অতসী নড়ে চড়ে ওঠে, কই না, কিছু না। বিড়বিড় করলে যে? কিছু না, চলুন ঘুমিয়ে পড়ি, ঘুম পাচ্ছে। অরণ্য ফোনের আলো জ্বেলে ঘড়ি দেখে, 1টা 15 বাজে। সময় কত দ্রুত গড়িয়ে যায়। সকাল সকাল নাস্তা সেরে আমিনের সঙ্গে অরণ্য বেরিয়ে পড়লো। ব্যাংক থেকে টাকা তুলতে হবে, অতসীর জন্য কিছু জামা কাপড় কিনতে হবে, বাসা ঠিক করতে হবে, নতুন বাসা গোছাতে হবে, কত কাজ। অবশ্য নতুন বাসার জন্য যেসব জিনিস কিনবো তা একা একা কেনা যাবে না। অতসী পই পই করে বলে দিয়েছে, আমি নিজ হাতে ঘর গোছাবো, ঘরের সব কিছু আমি নিজে গিয়ে কিনবো। আপনি পাকনামি করে একা একা কিনে আনবেন না কিন্তু, বলে দিচ্ছি। অতসীর কাজ নেই কোনো। একবার ভাবলো একটু ঘুমাবে, কিন্তু কিছুতেই ঘুম এলো না দেখে অতসী টিভি ছেড়ে বসলো। অনেক দিন হলো টিভি দেখে না সে। অনেক দিন নাকি অনেক বছর? কত বছর? 4। এরকমই হবে। তার টিভি দেখার সময় ছিল কই? সারাক্ষণ এক একজনের ফরমায়েশ পূরণ করতে করতেই তো দিন হয়ে যেত। রাত পোড়াতো, দরজায় পরপর 2বার টোকা পড়ে। কেউ এসেছে। অতসীর দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কে? ওপাশ থেকে আওয়াজ আসে, আমি দারোয়ান আপা, একটু খুলুন দরজাটা। অতসী মাথায় ঘোমটা টেনে দরজা খুলতে হুড়মুড় করে 2জন লোক ভিতরে ঢোকে। 2জনের মুখ কালো কাপড়ে ঢাকা। অতসী ভরকে যায়, উদ্বিগ্ন নিয়ে চেঁচিয়ে বলে, কে কে আপনারা? লোক দুটো কথা বলে না। একজন জুতার সঙ্গে অতসীর মুখ চেপে ধরে। অতসীর চেঁচানো এবার গঙ্গানি শব্দে পরিণত হয়। অপরজন পকেট থেকে দড়ি বের করে অতসীর হাত পা বেঁধে ফেলে দ্রুত। অতসী কাটা মুরগির মতো ছটফট করতে ব্যস্ত তখন। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।